আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন কেমন জানি ভারী লাগছে। চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আমি বললাম, এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবতেছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা? কথাটা একটু জোরেই বললাম। মিতু একটু ভয় পেয়ে বলল, না মানে স্যার, আসলে হয়েছে কি? আমি বললাম, কি হয়েছে? সেই দিন ঠোঁটে কিস করলা, আজকে আবার জড়িয়ে ধরলা, এগুলা দিয়ে কি বুঝাতে চাও? হঠাৎ কোথায় থেকে আন্টি এসে বলল, কি হয়েছে রনি? এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন? মিতু বলল, আসলে আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে। এই বলে হাসতে লাগলো। এখন মনটা চায় কি করতাম বলেন? আন্টি বলল, ওহ এই ব্যাপার। রনি বাবা, কিছু মনে করিও না। এই তুই এখন এখান থেকে যা বলছি, শুধু দুষ্টামি আর দুষ্টামি। আমি বললাম, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। আন্টি বললেন, নাস্তা করে যাও বাবা। আমি বললাম, না আন্টি, আরেকদিন। এই বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু বলল, কিরে রনি, তুই কালকে সারা রাত কোথায় ছিলি বাবা? আমি বললাম, কোথায় ছিলাম বলতেছো? রাতে যে এত কলিং বেল বাজালাম তাও দরজা খুললা না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আম্মু বলল, আসলে বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে পরে গিয়ে ঘুমিয়ে গেছি, তাই কিছু বলতে পারি না। আমি বললাম, রান্না করছো? রাতে কিছু খাই নাই, খুব খিদে পেয়েছে। আম্মু বলল, আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, হুম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতেই ঈশাও আসলো। আমি বললাম, কি খবর ঈশা? ঈশা বলল, কয়টার খবর বলবো ভাইয়া? আমি বললাম, এই মায়ের খাবি কিন্তু। ঈশা বলল, তোর সাহস আছে আমাকে মারার? আমি বললাম, সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। ঈশা বলল, আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। আমি বললাম, বোন চুপ কর, তুই আর কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। আমি বললাম, ঈশা, এই ঈশা। ঈশা আমার রুমে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন, তুই একটু বুঝিয়ে বলিস তো। ঈশা না জানার ভান করে বলল, কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? এই রে, এখন কি বলবো? শোন, কি করেছে তোর জানতে হবে না, তুই শুধু বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না। ঈশা বলল, কি পছন্দ করে না বলবি তো? আমি বললাম, আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখন যা এখান থেকে, এত টেনশন আর ভালো লাগে না। ঈশা বলল, ভাইয়া আমি তোর মাথা টিপে দেই? আমি বললাম, হুম দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে তিশাদের বাসায় চলে গেল। গিয়ে দেখে কম্পিউটারের সামনে বসে কি যেন দেখছে তিশা। তিশা বলল, তুমি তাহলে আসছো? মারিয়া বলল, জি ম্যাম। তিশা বলল, রনির কি খবর? মারিয়া বলল, ম্যাম রাতে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, এখন কি বলবো ম্যাম, আজ থেকে কাজে লেগে পড়তে। তিশা কাজ রেখে মারিয়ার দিকে তাকিয়ে বলে, সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে, ও কি কাজ করার জন্য পারফেক্ট। মারিয়া বলল, কি করতে হবে তাহলে ম্যাম? তিশা বলল, আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও। মারিয়া বলল, কিন্তু কেন ম্যাম? তিশা বলল, যা বলেছি তাই করো, আর ও তো তোমাকে চিনে তাই না? মারিয়া বলল, হুম ম্যাম। তিশা বলল, তাহলে তুমি ওর সামনে যাবা না, আমাদের লোক দিয়ে সবকিছু করাইবা। মারিয়া বলল, কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম। তিশা বলল, ওকে কিডন্যাপ করে বলবা তুই তিশার জন্য কাজ করিস, এরপর আমার সম্পর্কে সবকিছু জানতে চাইবা, দেখবা বলে নাকি। আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কিছু না বলবে মারতে মারতে অজ্ঞান করে ফেলবা, জ্ঞান ফিরেও যদি আমার সম্পর্কে কিছু না বলে আবার মারতে শুরু করবা। আর এই বিষয়টা যেন রনি জানতে না পারে, বলবা এসব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হসপিটালে ভর্তি করে দিবা। মারিয়া বলল, এমন করা কি ঠিক হবে ম্যাম? কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে। তিশা বলল, আমি যা বলেছি তাই করো, এত কথা বলো কেন? মারিয়া বলল, জি ম্যাম, হয়ে যাবে। ঈশা আমার মাথা টিপে দিচ্ছে। আমি বললাম, ঈশা? ঈশা বলল, হুম ভাইয়া বল। আমি বললাম, তোর এখন একটা ফোন দরকার, কিন্তু দেখ আমি কিনে দিতে পারছি না, আমার কাছে এই মাসে এত টাকা নাই, কিন্তু সামনে মাসে প্রথমেই বেতন পেয়ে সবার আগে তোকে একটা ফোন কিনে দিব। ঈশা বলল, আরে ভাইয়া লাগবে না। আমি বললাম, আমি বুঝি রে বোন, তোর কি লাগবে আর লাগবে না। ঈশা বলল, ভাইয়া তোর ফোনটা বাজতেছে। আমি বললাম, দে তো দেখি কে ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই মারিয়া বলল, কি খবর রনি? আমি বললাম, ধুর বেডি, তুই কল দিতে আর সময় পেলি না, আরামের ঘুম হারাম করে দিলি। মারিয়া বলল, ইস নবাবের বাচ্চা রে, আমি তো সেই সকালে ডিউটি করতে চলে আসছি, তোর এখনো খবর নাই। আমি বললাম, আমার চাকরি আর তোর চাকরি আলাদা। মারিয়া বলল, কয়েকদিন কর বুঝতে পারবি উনি কি জিনিস, টাকা কিন্তু এমনি এমনি দিবে না। আমি বললাম, কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। মারিয়া বলল, তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিবি নাকি? আমি বললাম, আরে আমি কি আর সেটা বলছি। মারিয়া বলল, তোর কথাবার্তা তো এগুলোতেই ইঙ্গিত করছে। আমি বললাম, আমার মনে হয় কি জানিস, তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছ। মারিয়া বলল, মাত্র তো আমাকে পাগল বললি, তুই কয়েকদিন কর, পরে তুইও পাগল হয়ে যাবি। আমি বললাম, আচ্ছা মারিয়া, তোরে একটা কথা বলবো। মারিয়া বলল, হুম বল, কি বলবি?
আমি বললাম আমরা তো একসাথেই কাজ করি। মারিয়া বলল করি না, করব আজকে থেকে। আমি বললাম সে যাই হোক, একই তো কথা। মারিয়া বলল এত না পেঁচিয়ে কি বলবি বল। আমি বললাম আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যাই, কি বলিস? মারিয়া বলল হওয়া যায়, কিন্তু তোর মুখের ভাষা একটু ঠিক করিস। আমি বললাম আমার মুখের ভাষা খারাপ নাকি? আর আপনি খুব সাধু মানুষ তাই না? মারিয়া বলল ভাই এমনি অনেক কথা বলে ফেলেছি, এখন শুন যেটার জন্য তোকে ফোন দেওয়া। আমি বললাম বল। মারিয়া বলল 10টার দিকে ম্যামের বাড়িতে আসবি। আমি বললাম ঠিক আছে, তুই এখন কি করস? মারিয়া বলল এই তো ম্যামের পেছনে দৌড়াদৌড়ি করি। আমি বললাম ভালো, করতে থাক। মারিয়া বলল আচ্ছা আমি ফোন রাখি। আমি বললাম আরে যা সাতচন্নি। মারিয়া বলল তোকে দেখে নিব। আমি বললাম আরে যা যা, আমিও দেখতে চাই। মারিয়া বলল ধুর, এ বলে ফোন রেখে দিল। ঈশা বলল ভাইয়া এই মেয়ে কে? আমি বললাম কাউকে বলবি না, সাবধান। ঈশা বলল আরে ভাইয়া বলবো না, তুই বল। আমি বললাম এই মেয়েটা হলো ওই দিন মিতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল না, ওনার সেক্রেটারি। ঈশা বলল কি বললি ভাইয়া? আমি বললাম এত অবাক হয়ে লাভ নেই, আমিও ওই মন্ত্রীর আন্ডারেই কাজ করব আজকে থেকে। ঈশা বলল আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আমি বললাম সব উপরওয়ালার ইচ্ছে। ঈশা বলল কিভাবে কি হলো ভাইয়া? হঠাৎ করে মিতু এসে বলল কি করিস ঈশা? আমি মনে মনে বললাম এই যে দেখো এসে গেছে। ঈশা বলল কিছু করি না, শুধু ভাইয়ার মাথা টিপে দিতেছি। মিতু বলল তুই নিচে যা, আমি স্যারের মাথা টিপে দিতেছি। আমি বললাম এই মিতু তোমার স্কুল নেই? মিতু বলল আছে তো স্যার, তবে আজকে যাব না। আমি বললাম আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা, তার কোনো চিন্তা আছে? মিতু বলল স্যার পড়ি তো, আর আজকে এমনিই ভালো লাগছে না, এজন্য স্কুলে যাব না। আমি বললাম তাহলে বাসায় গিয়ে পড়ো, যাও। মিতু বলল স্যার একটা কথা বলতে এসেছি। আমি বললাম বলো কি বলবা? মিতু বলল ঈশা তুই একটু বাহিরে যাবি? আমি বুঝে গেছি মিতু কি বলবে। আমি বললাম কারো বাহিরে যাওয়া লাগবে না। মিতু তোমাকে আমি একটা কথা বলি শুনো। ঈশা আমাকে ইশারা করে বলে মিতু তুই একটু দাঁড়া, আমি ভাইয়ার সাথে কথা বলি। মিলিয়ে আমাকে শোয়া থেকে তুলে অন্য সাইডে নিয়ে গিয়ে বলে ভাইয়া দেখ মিতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কিছু হয়ে যাক তা আমি চাই না, আর ও তোরে পাওয়ার জন্য এগুলো করছে। আমি বললাম পাওয়ার জন্য মানে? ঈশা বলল আরে ও তোকে ভালোবাসে অনেক আগে থেকেই। আমি বললাম ওহ তার মানে তুইও ওর সাথে জড়িত আছিস? ঈশা বলল আরে না ভাইয়া, আমি ওকে না করেছি, তারপরও বলে ও তোকে ভালোবাসে। আমি বললাম দাঁড়া, আজকে ওর ভালোবাসা বের করব, পিচি একটা মেয়ে কি সব বলে। ঈশা বলল ভাইয়া দেখ 3 মাস পর মিতুর পরীক্ষা, আর এখন যদি তাকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টাপাল্টা কিছু করে বসবে, তাই এখন কিছু বলবি না, আর আমি যদি পারি বুঝাবো নে। আমি বললাম কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন? মিতু বলল এই ঈশা হয়েছে তোদের কথা? ঈশা বলল এখন চল দেখি কি বলে। আমি বললাম বোন এখন কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব, এসব প্যারা আর ভালো লাগে না। ঈশা বলল আমার লক্ষ্মী ভাই চল, আমি আছি না? আমি বললাম আছো তো, আমাকে মারার প্ল্যান করো সবাই মিলে। ঈশা আমার কথায় হেসে ফেললো। ঈশা আর কিছুই বলল না। মিতু বলল স্যার আপনার চোখটা একটু বন্ধ করেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঈশা আমাকে ইশারা করে বলল করে নে, আমি আছি কিছুই করবে না। আমিও ঈশার কথা মতো চোখটা বন্ধ করতে একটু পর আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পরিয়ে দিল। চোখ খুলে দেখি এটা একটা ঘড়ি, তবে খুব সুন্দর সেটা। মিতু বলল স্যার পছন্দ হয়েছে? আমি বললাম এসবের কি দরকার ছিল? মিতু বলল আমার বরের হাতটা খালি খালি লাগে তাই দিলাম। আমি বললাম তোমার বরের হাত মানে কি সব বলছো? ঈশা বলল আরে ভাইয়া বর মানে বড়াই করে তোর হাতে মিতু ঘড়ি দিয়েছে, মিতু জানে তুই এই ঘড়ি খুলবি না, এটাকে বলে বড়াই। আমি বললাম কিন্তু আমি তো শুনলাম বর বলছে। মিতু বলল স্যার আপনি শুনেন একটু বেশি। আমি বললাম হয়তো। ধুর তোরা দুইজন আমাকে পাগল বানিয়ে ফেলবি, বুঝেছি আমাকে এখান থেকে যেতে হবে। মিতু বলল স্যার একটা কথা বলার ছিল। আমি বললাম আবার কি বলতে চাও? মিতু বলল বিকালে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমি বললাম যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাব। মিতু বলল স্যার সবাই না তো, আমি আর আপনি শুধু। আমি বললাম এই মেয়ে দেখো, এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে নাচবা না একদম। কি মনে করেছো কিছু বলি না দেখে যা ইচ্ছে তাই করবা? সাবধানে থাকবা। এই ঈশা আমি আসি রে, আমাকে এখন যেতে হবে। মিতু বলল ঈশা চল তোর রুমে। ঈশা বলল চল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। ঈশা বলল এই তুই কিন্তু ভাইয়ার সাথে আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছিস। মিতু বলল আমি তো তোর ভাইকে ভালোবাসি, জাস্ট এইটা বুঝাতে চাইলাম, কিন্তু তোর ভাই মোটেও বুঝে না। ঈশা বলল তাই বলে তুই সামনাসামনি এসব কথা বলবি? মিতু বলল তুই ঠিকই বুঝলি, তোর ভাই কেন বুঝে না বল? ঈশা বলল ভাইয়ার মাথা এমনিতেই খারাপ, আজকে তোকে যে কিছু বলে নাই এটা তোর ভাগ্য মনে কর। মিতু বলল কেন, আজকে তোর ভাইয়ের কি জন্য মাথা খারাপ? ঈশা বলল যা আবার ভাইয়ার কাছে, মাথায় 2টা বাড়ি দিবেনি। মিতু বলল তোর ভাইয়া কেন বুঝে না বল, আমি ওকে কত ভালোবাসি। ঈশা বলল এই এই কি করছিস, কান্দিস কেন? মিতু বলল আর কিভাবে বুঝাবো বল, আমি তো অনেক ভালোবেসে ফেলেছি ওকে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঈশা বলল কান্দিস না, আমি আছি তো।
তুই আগে পরীক্ষা ভালো করে দে, পরে আমি এই বিষয়ে দেখব। মিতু বলল, সত্যি বলছিস তো? ঈশা বলল, আমি তাহলে কি তোর সাথে মিথ্যা বলি? ঈশা মিতুর চোখের পানি মুছে দেয়। মিতু বলল, সত্যি তুই খুব ভালো রে। ঈশা বলল, আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে। মিতু বলল, কিন্তু ভালো লাগছে না তো। ঈশা বলল, তুই যদি A+ আনতে পারিস পরীক্ষায় তাহলে ভাইয়া কিন্তু তোরে বিয়ে করতে না করবে না। মিতু বলল, আমি অবশ্যই A+ নিয়ে আসবো, তুই দেখিস। ঈশা বলল, এজন্যই বলছি গিয়ে ভালো করে পড়। মিতু বলল, পড়বো। আমি রেডি হয়ে রুম থেকে বাহিরে হলাম। আম্মু বলল, বাবা আজকে থেকে কি জয়েন করবি? আমি বললাম, আম্মু, দোয়া করিও আমার জন্য। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, দেখে শুনে যাস বাবা। আমি বললাম, আচ্ছা তাহলে যাই আম্মু। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না। আজকে 9টার দিকে যাইতেছি, প্রথম দিন তো, তাই একটু আগে যাওয়া উচিত। 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসার খবর নাই এখনো। হঠাৎ আমাদের বাসা থেকে নিচে 2টা মেয়ে নেমে এলো, তবে এখানে একজন বোরকা পরে এলো। বোরকা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে বললাম, ক্রাশ খাওয়া যাবে না, আমার কিন্তু ক্রাশ অলরেডি একজন আছে। বোরকাওয়ালির সাথে মেয়েটার উপর নজর পড়তেই, আরে এটা তো দেখি ফারজানা। আর বোরকাওয়ালি তাহলে মিতু? ধুর, আজকাল কি এমন ডিজাইন বোরকা বের হলো, বোরকা পরলে কাউকেই চিনা যায় না। ফারজানা বলল, ভাইয়া আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। মনে মনে বললাম, আসলে মন্ত্রীর সাথে কাজ করব বলে কথা, তাই একটু না সাজলে হয় নাকি। আমি বললাম, ধন্যবাদ ফারজানা। মিতু বলল, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমাকেও ধন্যবাদ। তো স্কুলে যাবা না বলছিলে আজকে? ফারজানা বলল, স্যার, একবার বলে যাবে না আর একবার বলে যাবে। আমি বললাম, এই তো রিক্সা এসে গেছে, তোমরা 2 বোন চলে যাও, আমি আরেকটা দেখে উঠবো। মিতু বলল, না স্যার, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি আগে যান, আমরা পরে আসছি, আমাদের স্কুল আরো অনেক পরে। আমি বললাম, আজকে আমার একটু বেশি দরকার, যাই তাহলে, তোমরা একটা রিক্সা দেখে চলে আসো। এই বলে রিক্সায় উঠে গেলাম। ওরা 2 বোন দাঁড়িয়ে আছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, কি করব, আমারও বেশি দরকার। আমি বললাম, মামা শর্টকাট কোনো রাস্তা আছে? এই ঠিকানায় যাব, দেরি হলে হবে না। রিক্সাওয়ালা বলল, মামা আছে, আপনি বসে থাকেন, আমি নিতেছি। আমি বললাম, একটু তাড়াতাড়ি করবেন। রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মিতুর বিষয়টা। হঠাৎ কোথায় থেকে একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু এই গলির ভেতরে মাইক্রো এলো কি করে? একটা রিক্সাও চলতে অসুবিধা হয়, আর এখানে মাইক্রো? রিক্সাওয়ালা বলল, এই মামা, মাইক্রোটা একটু পেছনে অন্য গলি দিয়ে বের করলে খুব ভালো হয়। কিন্তু মাইক্রো থেকে 4 জন লোক বের হলো। এদের দেখে অনেক শক্তিশালী মনে হলো, সবাই বডি বিল্ডার, কিন্তু একজনের হাতে একটা রাইফেল আছে। তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে ধরলো। আমি বললাম, কি করেছি আমি ভাই? আমার দিকে রাইফেল কেন তাক করেছেন? আমাকে মারবেন না প্লিজ। ওরা বলল, না মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ। আমি ভয় পেয়ে বললাম, কোথায় নিয়ে যাবেন আমাকে ভাই? ওরা বলল, ওই তোকে উঠতে বলেছি, ওঠ, কোনো কথা বলবি না। আমি বললাম, ভাই আমার আজকে অফিসে প্রথম জয়েন, না গেলে চাকরিটা হারাতে হবে, ছেড়ে দেন না ভাই। ওরা আরো রেগে বলল, আর যদি একটা কথা বলিস তাহলে সত্যি সত্যি গুলি করে দিব। আমি ভয়ে ভয়ে রিক্সা থেকে নামতেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল। ওদের সাথে মাইক্রোতে উঠলাম। ওরা যে মাইক্রো কোন দিকে নিতে লাগলো আমি দেখতে পারলাম না। 2 জন আমার 2 সাইডে বসে আছে, তাকাতেও ভয় হচ্ছে, আমার খুবই ভয় হচ্ছে। আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে? প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো। মাইক্রো থেকে নেমেই দেখি শুধু এখানে একটাই বাড়ি, আশেপাশে আর কিছুই নেই। ছোট ছোট বাগান আছে কয়েকটা। আমাকে ধরে ভেতরে নিয়ে গেল, একটা কাঠের চেয়ারে আমাকে বেঁধে ফেললো। আমি বললাম, ভাই আমাকে এভাবে বাঁধছেন কেন? ওরা বলল, চুপ কর, কোনো কথা বলবি না। আমি বললাম, আমার অপরাধটা কোথায় একটু বলবেন? কোনো কথা বলল না ওরা। একজনের হাতে ওই পুলিশরা যে লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে, আরেকজনের হাতে লোহার একটা রড আছে, আর একজন খালি হাতে, আর চতুর্থ জনের কাছে রাইফেল। এগুলো দেখে আমি খুব ভয় খেয়ে গেলাম, আমার কলিজাটা শুধু কাঁপছে। ওরা বলল, কি ভয় হচ্ছে এগুলো দেখে? আমি কান্না করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কি করেছি? ওরা বলল, ছেড়ে দিব তো ঠিকই, তবে আমার কথার সঠিক উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 5 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, বেশ কিছুদিন হলো আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিওগুলো বেশি একটা লং করতে পারছি না। এই কারণে দেখি অনেকেই কমেন্ট করতেছে, ভাই আনসাবস্ক্রাইব করে দিব তোকে, এমনকি অনেক বাজেভাবেও অনেকে গালাগালি করে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দাও। তোমার মতো নয়সালকা ব্রেনলেস একটা অডিয়েন্স আমার না থাকলে আমার কিচ্ছু যায় আসবে না। তবে কমেন্ট বক্সে গালিগালাজ করে নিজের বংশ পরিচয় দিতে আইসো না। আর আমার ভালোবাসার ভাই ব্রাদার, তোমাদের জন্য সবসময় ভালোবাসা অবিরাম। আমাদের চ্যানেলটা 100K খুবই কাছাকাছি আছে, তো আমি ভাবতেছি 100K স্পেশাল একটা Q&A ভিডিও আনবো, কারণ তোমাদেরও তো আমার সম্পর্কে অনেক কিছুই জানতে ইচ্ছে করে। তো এই ভিডিওর কমেন্টে তোমরা আমার কাছে কি কি জানতে চাও সেইটা বলে দিবা। তোমাদের কমেন্ট অনুযায়ী 100K স্পেশাল একটা Q&A ভিডিও আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।